আপনারা সবাই যুক্ত হয়েছেন, যেটা আমি দেখতে পাচ্ছি। শ্রদ্ধেয় মন্ডলদা আমাকে আহ্বান করেছিলেন যে দাদা আপনি একটু যাজন করবেন শনিবার দিন 21 তারিখে। শ্রদ্ধেয় পরিচালক মহোদয় খুব সুন্দর করে পরিচালনা করলেন। প্রার্থনা, বাণী পাঠ, তারপরে গীত সঙ্গীত, ভজন, অনেক কিছু হলো, খুব ভালো লাগলো। চুনিলাল রায়চৌধুরী দা ঠাকুরের ইষ্টপ্রাণ প্রিয় ভক্ত ছিলেন। প্রফুল্ল দাস দা ভক্ত ছিলেন। শ্রদ্ধেয় বীরেন মিত্র দা, তিনিও বিরাট ভক্ত ছিলেন। তারা কর্মীর পাঞ্জা পেলেন। চুনিলাল রায়চৌধুরী দা শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য দাদার কাছে গিয়ে বললেন, যেহেতু ওনার বয়স খুব কম ছিল চুনিলাল রায়চৌধুরী দার, যে আমি জীবনে এত বড় গুরু দায়িত্ব আমি কিভাবে পালন করে চলবো, আপনি আমাকে একটু ভরসা দিন, আপনি আমাকে একটু সাহস দিন। তখন শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য মহোদয় বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার সেই লাইন কি তোমার মনে নেই? চলার বেগে পায়ের তলায় পথ জেগেছে, চলার বেগে পায়ের তলায় পথ জেগেছে। পথ থাকে না, পথ কখনো থাকে না, পথকে সৃষ্টি করতে হয় তপস্যা দিয়ে, সাধনা দিয়ে, প্রেম দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, অনুশাসন পালন করার মাধ্যমে, শ্রেয় কেন্দ্রিকতার মাধ্যমে, আদর্শকে মাথায় নিয়ে জীবনে কর্মের ধারার মধ্যে আচার্যদেবের আদেশ নির্দেশ পালন করার মধ্যে দিয়ে, এইভাবেই তো আমরা পথ তৈরি করতে পারি। আমরা যখন দীক্ষা নিয়েছিলাম আমরা কি জানতাম কিভাবে জীবনে চলতে হয়? কিছুই তো জানতাম না। আজ থেকে 51-52 বছর আগে আমার দীক্ষা হয়েছিল, 1974-এ। হ্যাঁ, তখন আমার বয়স কত? হার্ডলি 12 বছর। কিছুই তো জানতাম না। হ্যাঁ, বাবা বললেন, বাবা মা দীক্ষিত ছিলেন, বললেন এই ঋত্বিক দা এসেছিলেন, শ্রদ্ধেয় নীরদ বরণ সরকার দা দেওঘর থেকে, এখন তিনি ইহলোকে নেই। তিনি এসেছিলেন আমাদের বাড়িতে ভাগলপুরে। হ্যাঁ, তখন যখন বাবা মা বললেন তখন আমার দীক্ষা হয়। তখন তো আমি কিছুই জানতাম না। সেই ঋত্বিক দা বললেন, ইনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এনার সৎমন্ত্র তুমি গ্রহণ করছো, এখন তুমি স্টুডেন্ট, ভালো করে পড়াশোনা করবে, নাম ধ্যান করবে, ইষ্টভীতি করবে, প্রার্থনা করবে, মা বাবাকে রোজ প্রণাম করবে, সৎসঙ্গে যাবে, আর বাড়ির সমস্ত কাজ করবে, পড়াশোনা করবে। তাই আমি করতে শুরু করলাম। বাড়িতে গরু ছিল, এমনও দিন গেছে যখন পড়োশির বাড়িতে বড় বড় ঘাস হয়েছে, তখন আমি ইঞ্জিনিয়ারিং পড়া করতাম। তো বাবা বলতেন, বাবু যাও গিয়ে ওই ওরা খবর দিয়েছে ঘাস কেটে আনতে। তো আমি সাইকেলে করে যেতাম, একটা বোড়া নিয়ে যেতাম, আর বড় বড় ঘাস কাটতাম। লোকেরা বলতো যে কি মিশ্রদা, আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং করছে আর আপনি তাকে ঘাস কাটতে পাঠিয়েছেন। বাবা বলতেন, ডাউন টু দা আর্থ, যত সে ডাউন টু দা আর্থ থাকবে ততই তার মঙ্গল, ভবিষ্যৎ তার সুন্দর হবে। আর পড়াশোনার সাথে সাথে কাজকর্ম গুলো করতে হবে। যখন ক্লাস 9-10-এ পড়তাম, 2 হাতে প্রায় 8 কেজি 9 কেজির থলে দিতেন বাবা। সেই বাজার থেকে 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমি বাড়ি পৌঁছাতাম। রিক্সা, বাবা বলতেন রিক্সা করার দরকার নেই, হেঁটে হেঁটে যেতে হবে। মা বলতেন ওইটুকু বাচ্চাকে পড়ার সময় তুমি দাও না, সবসময় কাজের মধ্যে রাখো। বাবা বলতেন কাজের মধ্যে থাকবে, পড়াশোনার খুব কম সময় পেলে ওর কনসেন্ট্রেশন বাড়বে, ওর কনসেন্ট্রেশন বাড়বে। বাবার ইচ্ছে ছিল পিএইচডি করার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, ডাবল এমটেক করেছি। বাবা সবসময় বলতেন পিএইচডি করতে হবে। পূজ্যপাদ শ্রী দাদার কাছে গেছিলাম, হাত জোর করে বলেছিলাম, আমি তো এখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোল ইন্ডিয়াতে, ডবল এমটেক হয়েছে, আপনি দয়া করে যদি আশীর্বাদ দেন। তখন পূজ্যপাদ শ্রী দাদা বললেন, পিএইচডি করাই লাগে, পিএইচডি করাই লাগে, বিদেশের ইউনিভার্সিটি থেকে করলে খুব ভালো হয়। মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু অফিস থেকে আমাকে ছুটি দেয়নি। যেহেতু আচার্যদেব শ্রী দাদা বলেছিলেন পিএইচডি করাই লাগে, তাই পিএইচডির জন্য চেষ্টা করলাম। রাঁচি থেকে বিলাসপুর ট্রান্সফার হয়ে গেল। বিলাসপুরে তো আমি কারুকে চিনি না, কিন্তু মাথায় সব সময় এই জিনিসটা ঘুরছে
যে পূজ্যপাদ দাদা আমাকে পিএইচডি করার আশীর্বাদ দিয়েছেন, হ্যাঁ, আমি আমি এখনো সেই মতো চেষ্টা করছি না কেন? তিনি তো আশীর্বাদ দিয়েছেন। আমার বাবাও চাইতেন, তিনি তখন বাবা গত হয়ে গেছেন আমার। বাবাও চাইতেন আমি যাতে পিএইচডি করি। তো যাই হোক, সেটা ছিল 2000 ইয়ার 2000 বাবা 1996 এ আমার গত হয়েছেন। যাই হোক, আমি ওখানকার বিলাসপুরের ইঞ্জিনিয়ারিং কলেজে শনিবারে হাফ ডে অফিস করে আমি সেখানে যেতাম, আর সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমি নাম করতাম। আর পূজ্যপাদ শ্রী শ্রী দাদার যে হাসি মুখে তিনি যে বলেছিলেন পিএইচডি করাই লাগে, এই কথাটা মনে মনে আমি চিন্তা করতাম। আর বাবার কথা, আমার স্বর্গত বাবার কথা মনে পড়তো। বাবা বলেছিলেন পিএইচডি করার জন্য। তো এইভাবে অনেকগুলো সপ্তাহ কেটেছে। একদিন এক ম্যাথমেটিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি তো তাকে চিনতাম না, তিনি আমাকে ফলো করেছেন। এই লোকটা দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে করে কি? আমাকে ভেতরে ডেকে সমস্ত কিছু উনি জানলেন। তখন আমি বললাম আমার বাবার ইচ্ছা, আচার্যদেবের আশীর্বাদ পিএইচডি করতে। তখন তিনি নাম ঠিকানা দিলেন প্রফেসর সাহেবের একজন, তিনি সেই জগদলপুর একদম মাওইস্ট প্লেস, সেখানকার ইলেকট্রিক্যাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর ছলত্রা ইঞ্জিনিয়ারিং কলেজ, তার নাম, অ্যাড্রেস, ফোন নম্বর দিলেন। আমি যোগাযোগ করলাম, চেষ্টা করলাম, 3 বছরে আমার পিএইচডি হলো। এটা আমি নিজেকে ইয়ে করার জন্য, নিজেকে দেখানোর নামযশের ইয়েতে আমি এই কথাগুলো বলছি না। আমি বলছি যে তিনি আচার্য যিনি, তিনি জানেন আমাদের কিসে মঙ্গল হবে, কিসে আমাদের উন্নতি হবে। তাই তার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতে হয়। তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবনে আনন্দ আসে, তার মধ্যে দিয়েই আমাদের জীবনে মঙ্গল আসে। কত কত জায়গায় গেছি, তিনি পাঠিয়েছেন। বর্তমান আচার্যদেবের বিভিন্ন জায়গায় আমাকে পাঠিয়েছেন। সেখানে দেখেছি উৎসবের সময় কত লোকের সঙ্গে, নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে। তাদের জীবনের কত অভিজ্ঞতা, তাদের জীবনের কত অনুভূতি। আপনারা এতজন যে আজকে অনলাইন সৎসঙ্গে যুক্ত হয়েছেন, তাদের জীবনেও অনেক অনুভূতি আছে। ঠিক আছে, সত্যিও দাদা আমাকে যাজন করার জন্য বলেছেন, তাই যাজন করছি। আপনাদের সবার জীবনের অনেক অনুভূতি আছে, সেইগুলোকে যদি একটা পুস্তক আকারে লেখা হয়, বর্তমান আচার্যদেব বলে যে একটা মহাগ্রন্থের সৃষ্টি হবে, যে ঠাকুরকে নিয়ে, ঠাকুরের সৎ নাম পেয়ে আমাদের জীবনে কত আনন্দ এসেছে, আমাদের পরিবারে কত মঙ্গল এসেছে, একটা চলার আমরা নতুন পথ পেয়েছি। তাই সবার জীবোদ্ধারে আবির্ভূত হন, তারা জীবের উদ্ধারের জন্য সেই পরম পুরুষ, সেই সদ্গুরু অবতার অবতীর্ণ হন, আর তারা নিজের সঙ্গে পার্শ্বদ নিয়ে আসেন। পুরুষোত্তম যখন আসেন, তার সঙ্গে তিনি পার্শ্বদের নিয়ে আসেন। তারা জীবন পণ করে তার আদর্শকে নিজের জীবনে আচরণের মধ্যে দিয়ে উপলব্ধি করে, অনুভূতির মাধ্যমে তারা সমাজের চারিদিকে সেই পরিবেশন করেন। এখন তো অনেক ইজি হয়েছে, ঠাকুরের কথা বলা অনেক ইজি হয়ে গেছে। কত সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, কত রকম বড় বড় উৎসব হচ্ছে, হাজার হাজার লোক, হাজার হাজার ভক্তগণ, গুরু ভ্রাতগণ, মায়েরা, বাচ্চারা আসছে, ঠাকুরের কথা বলার কত রকম স্কোপ তৈরি হয়েছে। কিন্তু সেই 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 সময়, যে সময় শ্রী শ্রী ঠাকুর সশরীরে ছিলেন, যখন সৎসঙ্গের শৈশব অবস্থা, সেই সময়কার ভক্তবৃন্দরা কত কষ্ট করে ঠাকুরের আদর্শ নিজের জীবনে গ্রহণ করে অন্যের মাঝে তারা যে ট্রান্সমিট করেছেন, কত কত সোশ্যাল হিন্ডারেন্স তারা ফেস করেছেন, পরিবারের কত হিন্ডারেন্স ফেস করেছেন, বড় বড় চাকরি বাকরি ত্যাগ করে তারা সমস্ত জীবন ঠাকুরের কাছে কাটিয়ে দিয়েছেন। তারা অ্যাকচুয়ালি সেই সৎসঙ্গের ফাউন্ডেশনটা তারা তৈরি করে গেছেন। তার মধ্যে একজন ছিলেন শ্রদ্ধেয় শ্রী ডক্টর তৈলক্যনাথ চক্রবর্তী দাদা। হ্যাঁ, ঢাকা শহরের মুন্সিগঞ্জ মহকুমার পাইকারা গ্রামে তার জন্ম হয়। শিক্ষা জীবন শেষ করে তিনি হোমিও রিসার্চ ল্যাবরেটরির স্থাপনা করেছিলেন। বিভিন্ন গাছ গাছড়া ইত্যাদি দিয়ে ওষুধ সৃষ্টি তিনি করতেন।
তিনি বুঝতে পারলেন যে আজকের যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে এই যে বিজ্ঞান জাতীয় জিনিস আছে সেটার অনুপ্রবেশ নেই। তিনি এটা বুঝলেন, তাই স্কুলে গিয়ে তিনি বক্তৃতা দিতেন যে এই যে প্র্যাকটিক্যাল সায়েন্স, সেই প্র্যাকটিক্যাল সায়েন্সটা ইম্পর্টেন্স কি, এইরকম একটা স্কুলে তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতার সময় ডক্টর সতীশ চন্দ্র জোয়ারদার দাস এখানে ছিলেন। তৈলক্যনাথ চক্রবর্তীদার বক্তৃতা শুনে ডক্টর সতীশ চন্দ্র চক্রবর্তীদার জোয়ারদার মনে খুব ভালো লেগেছে। তিনি আলাপ পরিচয় করলেন, সদ্য তৈলক্যনাথ দার সঙ্গে আলাপ পরিচয় করলেন। আমরা সৎসঙ্গী তো, আমরা ঠাকুরের দীক্ষিত, আমরা মানুষকে ভালোবাসি। যখনই আমরা নতুন মানুষ পাই তাদেরকে আমরা ঠাকুরের কথা বলি, হ্যাঁ ঠাকুরের কথা বলি। ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, যেখানে যেমন লোকের সঙ্গে দেখা হয়, টুকিটাকি কথা বলতে বলতে ঠাকুরের কিছু কিছু কথা অটোমেটিক্যালি ন্যাচুরাল প্রসেসে, একটা ন্যাচুরাল অ্যালগোরিথম যাকে বলে, ন্যাচুরাল প্রসেসে চলে আসে। যাই হোক, ডক্টর সতীশ চন্দ্র জোয়ারদার ঠাকুরের কথা বললেন চলুন না দাদা একবার তাকে দর্শন করতে পাবনা হিমায়তপুরে। তিনি আগ্রহ প্রকাশ করলেন, অশ্বিনী বিশ্বাসদার বাড়িতে নিয়ে এসেছেন তৈলক্যদাকে। আর সেই সময় অশ্বিনী বিশ্বাসদার বাড়িতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন। একদম যুবক বয়স। তিনি তৈলক্যনাথ দাকে জড়িয়ে ধরলেন, দাদা কেমন আছেন? একটা অজানা একটা যুবক, দিব্যকান্তি, গৌর বর্ণ, একদম লম্বা চড়া, তার চোখের কি তেজ, তার চেহারার মধ্যে একটা প্রেম ঝলকে উঠছে, এমন অবস্থা। তিনি খুব প্রীত হয়েছেন। ঠাকুরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ঠাকুরকে একটা কথা জিজ্ঞাসা করলেন। এটা খুব রেলিভেন্ট, এটার খুব রেলিভেন্স আছে এই কথাটার মধ্যে। রেলিভেন্স ইন দ্য সেন্স, আমরা এটা খুব কমফর্ট লেভেলে থাকি। আমরা ভাবি যে আমরা মন্দিরে গিয়ে একটা যদি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, একটু কিছু প্রসাদ দিয়ে দিলাম, ঈশ্বরের কথা ভাবনা চিন্তা করলাম, তাতেই বোধহয় ঈশ্বর প্রাপ্তি হয়ে যায়। দৈনন্দিন জীবনে নিজের আচরণে ঈশ্বরকে যে উপলব্ধি করা, তিনি যে আমার মধ্যে আছেন, তিনি সবার মধ্যেই আছেন, এসব কথাগুলো আমরা ভুলে যাই। কিন্তু দীক্ষার পরে, ঠাকুরকে ধরার পরে আমাদের বোধে এই জিনিসগুলো এসেছে। সেই পরম পুরুষ, সেই অবাঙ্গ মানস গোচরম যিনি, তিনি নরশরীরে দিব্য লীলা করতে আমাদের মাঝে এসেছেন। তিনি আমাদের পরম বান্ধব, তিনি সকলের ত্রাতা। তার সৎমন্ত্র জপ করলে, তার যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার, এই পঞ্চনীতির পালনের মাধ্যমে আচার্য কেন্দ্রিক হয়ে জীবনে চললে জীবনে সবকিছু প্রাপ্তি হয়। তৈলক্যনাথ দা ঠাকুরকে বলছেন, জিজ্ঞাসা করছেন, সংসারের ভিতরে থেকেই ভগবানকে চাই, সংসারের ভিতরে থেকেই ভগবানকে চাই। পিতা মাতা স্ত্রী পুত্র ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে গিয়ে শীত তাপে কষ্ট পাওয়া বা নিষ্কর্মা ভবগুড়ে সেজে দেশে দেশে নিরর্থক ভ্রমণ করার ইচ্ছা আমার নেই। পুরক কুম্ভকাদি কসরত করে শেষকালে হাঁপানি যন্ত্রণায় ধরুক, এমনও আমি চাই না। আর ভগবান যদি ভাবহীন, বোধাতীত বা সারাহীন নিনর কিছু হন, তবে তাকে পেয়েই বা আমার লাভ কি? আমি চাই কর্মময় মানুষ ভগবান। ত্রৈলোক্যনাথ দা বলছেন, আমি চাই কর্মময় মানুষ ভগবান, যিনি প্রতি কর্মে আমার হাত ধরে চালিয়ে নেবেন, যিনি প্রতি কর্মে আমার হাত ধরে চালিয়ে নেবেন। যেমন হনুমানের রাঘবেন্দ্র, অর্জুনের শ্রীকৃষ্ণ বা বিবেকানন্দের শ্রীরামকৃষ্ণ। আর এমন ভগবান তো সংসারের থেকেই পাওয়া যায়। এটা ঠাকুরের সঙ্গে কথোপকথন, প্রথম দিনের আলাপ আলোচনার মধ্যে ত্রৈলোক্যনাথ দা এই কথাটা বললেন। তার উত্তরে হাস্য মুখে শ্রী ঠাকুর
উত্তর দিলেন। ঠাকুর বললেন, আমারও সংসারী সন্ন্যাসী চাই ত্রৈলোক্যদা, জঙ্গলের সন্ন্যাসী চাই না, নিতাই চাই। সন্ন্যাস মানে বনে যাওয়া নয় গো, সন্ন্যাস হয় মনে। ইষ্ট যুক্ত কর্মই সন্ন্যাস, ইষ্ট যুক্ত কর্মই সন্ন্যাস। ভগবান পেতে হলে পাহাড়ে জঙ্গলে যেতে হবে কেন? কসরতেরই বা প্রয়োজন কি? তিনি আছেন আপনার কাছেই, স্ক্রিন খানা একবার সরে গেলেই হয়। ঠাকুরের এই কথায় ত্রৈলোক্যদা কিছুটা ভরসা পেল। এক ভক্ত এসেছে ঠাকুরের কাছে, শ্রদ্ধেয় দাদার বাড়িতে সতীশচন্দ্র দা এসেছিলেন ঠাকুরকে নিয়ে। অশ্বনীদের বাসায় ঠাকুর দর্শন হয়েছিল ত্রৈলোক্যনাথ দার। একটা ভক্ত এসেছে নিজের বাগানের কিছু ফল আর লিচু ইত্যাদি নিয়ে। ঠাকুর নিজে কিছু লিচু গ্রহণ করলেন, শ্রদ্ধেয় ত্রৈলোক্যদাকেও দিলেন লিচু। তার এই শিশু সুলভ ব্যবহার দেখে ত্রৈলোক্যদা হৃদয় খুব আলোড়ন জেগেছে। তারপর কুয়ার পাড়ে নিয়ে গেছেন, কুয়ার পাড়ে নিয়ে গিয়ে ঠাকুর নিজের হাত ধুয়েছেন, তারপরে হাত ধোয়াচ্ছেন শ্রদ্ধেয় ত্রৈলোক্যদা। ত্রৈলোক্যদার খুব আশ্চর্য লেগেছে, এনাকে সবাই সদ্গুরু বলে, কত কত এনার ভক্ত আছে, তিনি এমন ভাবে বিনীত হয়ে আমার হাত ধোয়াচ্ছেন। ঠাকুর তখন বললেন, আপনি আপনি করিয়ে সেবা অপরে করায়, আপনি করিয়ে সেবা অপরে করায়। আমি নিজে অন্যের সেবা করব, তবেই তো অন্যকে সেবার জন্য আমি বলতে পারি। এটা খুব মোহিত হয়েছিলেন। তারপরে তিনি ইচ্ছা প্রকাশ করাতে শ্রী ঠাকুর তাকে 10 মিনিট জড়িয়ে ধরে নাম দিয়েছিলেন। সেই নাম পাওয়ার পর সত্যি ত্রৈলোক্যনাথ দাস সারা শরীর শিহরিত হয়ে উঠেছে। হঠাৎ তার মনে পড়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর যে ওয়ার ফিভার, সেই ওয়ার ফিভারে তিনি আক্রান্ত হয়েছিলেন, আর সেই ওয়ার ফিভারে অনেক লোক মারা গেছিল। সেই ওয়ার ফিভারে যখন তার যায় অবস্থা, একদম শেষের অবস্থা সম্মুখে, তখন হঠাৎ স্বপ্নে তিনি দেখলেন একজন দিব্য পুরুষ এসেছেন তার কাছে। একজন দিব্য পুরুষ এসে তাকে সৎমন্ত্র দিয়েছেন, বলেছেন এই সৎমন্ত্র জপ করো, তোমার এই ওয়ার ফিভার সেরে যাবে। তখন থেকে তিনি সেই সৎমন্ত্র মনে মনে কিছুদিন জপ করেছিলেন, তারপরে তিনি সুস্থ হয়ে গেছেন। তারপরে হঠাৎ মনে পড়লো, এই তো শিব, সেই দিব্য কান্তি মহাপুরুষ, যিনি স্বপ্নে আমাকে এই সৎমন্ত্র দিয়েছিলেন। তখন শ্রদ্ধেয় সতীশ দা জিজ্ঞাসা করছেন, ঠাকুর ত্রৈলোক্যনাথ দাকে কি উইথ প্রসেস যেটা দীক্ষা, সেটা কি দিতে হবে নাকি? তখন ঠাকুর বললেন, ও ত্রৈলোক্যদার দীক্ষা হয়েই আছে, ত্রৈলোক্যদার দীক্ষা হয়ে আছে। সেই ত্রৈলোক্যদা তখন সতীশচন্দ্র দা বলছেন ঠাকুরকে, ঠাকুর এবার এনাকে আপনার কাজে পাঠান, আপনার আইডিওলজি মিশনকে ত্রৈলোক্যদা সবার কাছে ধরে তুলবেন। আগে ত্রৈলোক্যদাকে বললেন। ত্রৈলোক্যদা বললেন, আমি নতুন সৎসঙ্গের দীক্ষা নিয়েছি, আমি তো কিছু জানি না, বুঝি না। হ্যাঁ, তখন কি ছিল সৎসঙ্গে? পাবনা হিমায়তপুরে দুখানা টিনের চালা ঘর ছিল, দুখানা টিনের চালা ঘর ছিল, যেখানে বহিরাগত ভক্তরা থাকতেন। মাত্র 6 জন ভক্ত থাকতেন ঠাকুরের। ঠাকুরের 6 জন ভক্ত পার্ষদ সেই দুটো টিনের ঘরে থাকতেন। আর একটু দূরে টিনের চালার ঘর ছিল, যেখানে ঠাকুর পরিবার থাকতেন। আনন্দবাজারেরও তখনও ব্যবস্থা হয়নি। তো সেই পরিস্থিতিতে ত্রৈলোক্যনাথ দা বলছেন, আমি তো সৎসঙ্গে নতুন দীক্ষা নিয়েছি, আমি তো ঠাকুরের আইডিওলজি এসব কিছু জানি না, আমি কি করে প্রচার করব? তখন শ্রদ্ধেয় সতীশচন্দ্র দা, মানে সুশীল চন্দ্র বসুদা ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি ত্রৈলোক্যনাথ দাকে বলুন না, ইনি তো খুব ভালো বক্তৃতা দেন, হ্যাঁ, ইনি যাতে আপনার আইডিওলজি আদর্শকে যাতে প্রচারিত করতে পারেন। তখন আবার শ্রদ্ধেয় ত্রৈলোক্যনাথ হাত ছুটকে, ঠাকুর আমি কি এসব পারবো? তখন ঠাকুর বলছেন, আগুন যখন লেগেই গেছে দাদা, আগুন যখন লেগেই গেছে, চারিদিকেই আগুন লাগিয়ে দিন না, চারিদিকেই আগুন লাগিয়ে দিন না। হনুমানের লেজে আগুন লেগেছিল,
হনুমানের সেই আগুনে হনুমানের মুখ পুড়ে গেছিল, কিন্তু তবুও হনুমান পুরো লঙ্কাকে জ্বলিয়ে দিয়েছিল। তবুও হনুমান সেই লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছেন। দাদা লেগেই পড়ুন না, দেখেন না কি হয়। দাদা আপনি লেগেই পড়ুন। তারপরে ত্রৈলোক্যনাথ দা লেগে পড়েছিলেন। সেই ত্রিপুরা গেছেন, সেই রেঙ্গুন, বর্মা, ব্রহ্মদেশ ইত্যাদি কত কত জায়গায় গেছেন। কত কত লোককে ঠাকুরের সৎমন্ত্রে তিনি দীক্ষিত করে তুলেছেন। কত কত লোককে তিনি সৎমন্ত্রে দীক্ষিত করে তুলেছেন। তার বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন, এটা ছিল 1920 খ্রিস্টাব্দের 21শে জুন সোমবার। 1920 খ্রিস্টাব্দের 21শে জুন সোমবার, যেদিন ঠাকুর এই নির্দেশ দিয়েছিলেন শ্রদ্ধেয় ত্রৈলোক্যনাথ দাকে, সেই সময় তিনি লোককে, মানুষকে শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে যুক্ত করার সেই আশীর্বাদ তিনি পেয়েছিলেন। তারপর থেকে তিনি কাজ শুরু করেছেন। যখন প্রথম সেই সৎসঙ্গের জগতের প্রথম ঋত্বিক ছিলেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তী দা, সৎসঙ্গ জগতের প্রথম ঋত্বিক ছিলেন। 1966 সালের নববর্ষের উৎসব, সেই নববর্ষের উৎসবে ঠাকুর বসে আছেন পার্লারে, অসুস্থ। ঠাকুর অসুস্থ। 1966 সালের নববর্ষের উৎসবে পার্লারে বসে আছেন ঠাকুর, তিনি অসুস্থ। ত্রৈলোক্যদা এসে ঠাকুরকে প্রণাম করছেন। তখন ঠাকুর একজন সেবকের দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ রে, ত্রৈলোক্যনাথ দাকে দেখিয়ে বলছেন, হ্যাঁ রে, ইনি আমার প্রথম ঋত্বিক না? ইনি আমার প্রথম ঋত্বিক না? ওনার একটা ফটো এক্ষুনি তুলে রাখ, ওনার একটা ফটো এক্ষুনি তুলে রাখ। আমার শান্ডিল্য ইউনিভার্সিটি হলে সেই ছবি তার ফ্রন্ট গেটে টাঙানো থাকবে। আমার শান্ডিল্য ইউনিভার্সিটি হলে সেই ছবি, মানে ত্রৈলোক্যনাথ দার ছবি ইউনিভার্সিটির ফ্রন্ট গেটে টাঙানো থাকবে। এইভাবে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন। ত্রৈলোক্যনাথ দা ঠাকুরের এত কাজ করেছেন চারিদিকে, তার বিষয়ে ফরওয়ার্ড পত্রিকাতে ডক্টর শ্রী চিত্তরঞ্জন দাস দা দেশবন্ধু 27শে মে 1985 যে প্রকাশিত হয়েছিল ফরওয়ার্ড পত্রিকা, সেই পত্রিকাতে চিত্তরঞ্জন দাস লিখছেন, শ্রদ্ধেয় চিত্তরঞ্জন দাস দা লিখছেন, ডক্টর ত্রৈলোক্যনাথ চক্রবর্তী of Dhaka, a member of the Universal Satsang of Himayatpur, Pabna, has been deputed by the authorities to Rangoon in Burma, where there is a branch of Satsang, and has been doing excellent work at Kamayut, Tharawadi and other neighboring places. Many Burmese and Marwaris, Punjabis and Bengalis dominated in Burma have accepted the ideals of Satsang. A silent worker like Dr. Trilokanath Chakravarti has attracted the notice of the elites of Rangoon, and many pleaders, engineers and like have gathered round to help Tapovan, Vishwavigyan Kendra and various other institutions of the Central Satsang at Pabna. We hope he will soon return to Pabna with laurels from Burma. With laurels from Burma. এইভাবে ত্রৈলোক্যনাথ একটা স্কুলে গেছেন, স্কুলে গিয়ে প্রিন্সিপাল সাহেবকে বলছেন যে আমি একটু বক্তৃতা করতে চাই, ঠাকুরের আদর্শের উপরে কিছু বক্তৃতা করতে চাই। সেই প্রিন্সিপাল সাহেব যখন ত্রৈলোক্যনাথ দাকে দেখলেন, তখন বললেন, আপনাকে দেখে তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না, আপনি কি বক্তৃতা দেবেন বলুন না, ক্লাসে ছাত্রেরা থাকবে, হ্যাঁ, আর বড় বড় বিশিষ্ট লোকজনকেও ডাকবো, আপনার বক্তৃতা সেশনে তারা যদি ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি ভালো বক্তৃতা দিতে পারবেন। তখন ত্রৈলোক্যনাথ দা বললেন, আমাকে একটু সুযোগ দিন না দাদা, আমাকে একটু সুযোগ দিন না, আমি একটু ঠাকুরের কথা বলবো। তারপর তিনি এমন সুন্দর বক্তৃতা দিলেন, সেই স্কুলের প্রিন্সিপাল সাহেব নিজের বাড়িতে ত্রৈলোক্যনাথ দাকে নিমন্ত্রিত করলেন, আর নিমন্ত্রিত করে তার কাছে
সৎমন্ত্র গ্রহণ করলেন। একটা স্কুলে গিয়ে কিছু ছাত্রকে তিনি দীক্ষা দিয়েছিলেন। কিছু ছাত্রেরা মিলে স্কুলের প্রিন্সিপালকে কমপ্লেন করলো, ইনি সিআইডির লোক মনে হচ্ছে, এখনই এনাকে হোস্টেল থেকে বার করে দেওয়া হোক। দেখুন কত কঠিন পরিস্থিতির মধ্যে তারা কাজ করছেন। শুধু কুমুদ বিশ্বাস দা, আসামের কুমুদ বিশ্বাস দা, তিনি খুব একটা পড়াশোনা জানতেন না, কিন্তু তার যাজনের যে দক্ষতা, যে যাজন পটুতা, যেটা আমরা রোজ ওটা পড়ি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিত বসি, আমি ইষ্ট প্রাণ, সেবা পটু, অস্থি বৃদ্ধি, এইভাবে যেটা বলি, সেই কুমুদ বিশ্বাস দা এই ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরের দোকানে, চায়ের দোকানে বসতেন একটা চেয়ারে, আর ইংরেজির একটা নিউজ পেপার নিয়ে, পড়তে তো পারতেন না, নিউজ পেপার নিয়ে এইভাবে নিয়ে বসে থাকতেন। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে তিনি পড়ছেন। সব ছাত্ররা, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্র ভাবতো বাপরে কত বড় একটা ইন্টেলেকচুয়াল লোক, এইভাবে চায়ের দোকানে, ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে বসে চায়ের দোকানে এত ভালো একটা ইংলিশ নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার পড়ছেন। স্বাভাবিকভাবে তারা খুব আকৃষ্ট হয়ে, খুব শ্রদ্ধা সহকারে দেখা সাক্ষাৎ করা শুরু করে, মেলামেশা শুরু